আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা। ছায়াগল্প বাই তাওসিফ এর প্রথম এপিসোডে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের সাথে ঘটে যাওয়া যে সকল ভৌতিক বা প্যারানর্মাল বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা আপনাদের মাধ্যমে চাই যে আপনারা আমাদের কাছে বেশি বেশি করে ঘটনা পাঠান এবং আমরা আপনাদের ঘটনাগুলো আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পড়ে শোনাই। তো যাই হোক, আমি আর দেরি না করে আমার প্রথম ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি আমি পেয়েছি কোনো একটি ফেসবুক পোস্টে এবং ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ ফারুক ভাই, নন্দলালপুর গ্রাম, ফুলবাড়ি থানা, দিনাজপুর জেলা। তো এখানে যেরকম ঘটনাটি লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আমাদের গ্রামের ইতিহাসের পাতায় পাতায় এমন সব অদ্ভুত ও ভয়াল ঘটনা যার গভীরে নামলে আজও শরীর শিউরে ওঠে। আমি ফারুক, দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার নন্দলালপুর গ্রামের বাসিন্দা। যে ঘটনাটির কথা বলতে যাচ্ছি তার শুরু কোথায় তা আমার জানা নেই। আমি চোখ খুলেই এসব অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য দেখতে দেখতে বড় হয়েছি। বয়সী মুরব্বীরা বলতেন বহু বছর আগে এই জায়গাটিতে ছিল বিশাল বিশাল বট আর পাকুড় গাছ। এক কবিরাজ নাকি এখানে কিছু দুষ্ট জিন বন্দি করে রেখে গিয়েছিলেন। সময়ের পরিক্রমায় সেই গাছগুলো কেটে ফেলা হয় এবং আমার দাদা সেখানে বাড়ি নির্মাণ করেন। তিনি নিজেও ছিলেন নামকরা একজন কবিরাজ। বাড়ি করার কিছুদিনের মধ্যে দাদির এক অদ্ভুত অভিজ্ঞতা হয়। তিনি 7 হাঁড়ি ভর্তি সোনা ও টাকা দেখতে পান। লোভে পড়ে তা তুলতে যান। এরপর থেকেই শুরু হয় বিপত্তি। তার কিছুদিন পরেই দাদি অস্বাভাবিক আচরণ শুরু করেন। আচমকাই একদিন পুকুর পাড়ে তার মৃত্যু ঘটে। এরপর দাদাও অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। বাড়িতে নেমে আসে শোকের ছায়া, কিন্তু বাড়ির ছায়ার ভেতর জমতে থাকে আরও গভীর অশুভ কিছু। সময়ের সাথে সবকিছু স্থির হয়ে আসে, কিন্তু টাকাগুলো আবারও মাঝে মধ্যে কারো না কারো চোখে ধরা দিত। যারাই লোভ করে টাকার দিকে এগোতো তাদের মৃত্যু অনিবার্য হয়ে দাঁড়াতো। আমার বাবারা ছিলেন 3 ভাই। বড় আব্বার বিয়ের পর বড় আম্মা তার আচরণে কিছুটা অস্বাভাবিকতা দেখা যায়। ঝগড়া, চিৎকার, তারপর সবকিছু ভুলে যাওয়া, যেন কোথাও কোনো অদৃশ্য শক্তি তাকে চালাচ্ছে। তারপর ছোট আব্বার বিয়ে হয়। তার স্ত্রী এক রাতে স্বপ্ন দেখতে পান এক বিশাল সাপ তার সামনে এসে দাঁড়িয়েছে এবং বলছে, আমার সোনা ফেরত দাও। আম্মা ভীত কণ্ঠে বললেন, আমি কিছু নেইনি। সাপটি উত্তরে গর্জে উঠে বলল, এর ফল তোমরা ভোগ করবে। এরপর সাপটি বাড়ির জানালায় লেজ দিয়ে সজোরে আঘাত করে হারিয়ে যায়। সময় গড়িয়ে যায়। ছোট আম্মার কোল জোরে আসে কন্যা সন্তান, কিন্তু মাত্র 6 মাসের মাথায় কোনো কারণ ছাড়াই শিশুটি মারা যায়। পুনরায় স্বপ্নে সেই সাপ এসে ঘোষণা করে, শুধু একজনকে নিলাম, এরপর ধীরে ধীরে সবাইকে নেব। বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন কবিরাজের সাহায্যে সাময়িকভাবে সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে আসে। নিয়ম মেনে চলার শর্তে কিছুটা শান্তি ফিরে আসে। আমার জন্ম হয় সেই সময়ের কিছুটা পরে। শৈশবে আমি প্রায় অনুভব করতাম পায়ে অদৃশ্য যন্ত্রণা। হঠাৎ এক সন্ধ্যায় ছোট আম্মা কান্নায় ভেঙে পড়েন। তারপর হাসি আর কান্না একাকার করে এমন ভয়ঙ্কর চিৎকার করতে থাকেন যে বাড়ির সবাই আতঙ্কে পালিয়ে যায়। এক কবিরাজ ডেকে আনা হয়। পাতার জেরায় বেরিয়ে আসে, আমরা তোমাদের শেষ করে দেব, আমাদের সোনা চুরি হয়েছে। ভয়ঙ্কর সেই কালো অতীতের ছায়া আবার বাড়িতে ফিরে আসে। তাবিজ, কবজ, রুকাইয়া কোনো কিছুই স্থায়ী সমাধান দিতে পারে না। কবিরাজরা পর্যন্ত পালিয়ে চলে যান এবং বলে যায়, এটি কালসাপের শক্তি, আমরা এর সাথে পারব না। আমার 2 কাকা আলাদা বাড়ি তৈরি করেন
আমাদের পুরনো বাড়িতে শুধু আমরাই রয়ে যাই। একদিন এক আগন্তুক কবিরাজ এলেন। তিনি বললেন, এই বাড়িতে কালসাপ বাসা বেঁধেছে। এটা সাধারণ কোনো জিনিস নয়। এক রাতে আমি রুম থেকে বের হয়ে আবার ফিরে এসে দেখি একটা বিশাল সাপ বিছানার পাশে, এবং সাপটি যেন কথা বলছে, যা শুরু হয়েছে তা বন্ধ করো। আমি চিৎকার করে উঠি, কিন্তু আশেপাশের কেউ কিছুই দেখতে পায় না। ভয় আর আতঙ্কের মধ্যে কিছুদিন কেটে যায়। হঠাৎ শুনি সেই আগন্তুক কবিরাজটির অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। এরপর আমার এক ভাইয়ের বিয়ে হয়। নতুন ভাবি একদিন দেখেন মাথার পাশে এক বিকৃত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার নাক নেই, চোখ গর্তের মতো, কুঁচকে যাওয়া কপাল। তারপর থেকে ভাবিও অস্বাভাবিক আচরণ শুরু করেন। সব সময় অনুভব করেন কেউ তাকে অনুসরণ করছে। এ সময় এক হুজুরের সন্ধান পাওয়া যায়। তিনি জিন হাজির করেন। প্রথম দফায় 7টি জিন হাজির হয়, যাদের মধ্যে 2 জন পালিয়ে যায়। বাকিদের বন্দি করে হত্যা করা হয়, কিন্তু মূল কালসাপ রয়ে যায়। অবশেষে হুজুর সিদ্ধান্ত নেন বাড়িতে এসে সরাসরি মোকাবেলা করবেন। এক শুক্রবার হুজুর এসে জিন হাজির করার চূড়ান্ত চেষ্টা চালান। প্রথমে কিছু না ঘটলেও পাতার বিশেষ ব্যবস্থা চালু হতেই উপস্থিত হয় সেই কালসাপ। বুক চিরে বেরিয়ে আসে তার ভয়ঙ্কর হিস হিস শব্দ, এবং সেই সাপ হুজুরকে হুমকি দিয়ে বলে, চলে যাও, নয়তো তুমিও মরবে। কিন্তু হুজুর পিছু হটেননি। হুজুরের নির্দেশে আমরা সাপটিকে আক্রমণ করি। সাপ আমাদের উপরেও ঝাঁপিয়ে পড়ে। আতঙ্কে বাড়ির সবাই পালিয়ে যায়। আমি আর এক ভাই মিলে সাপটিকে ধরার চেষ্টা করি। শেষে সবাই মিলে সাপটিকে জাপটে ধরি। হুজুর শেষ পাট চেলে সাপটিকে জবাই করেন এবং তার দেহ পুড়িয়ে ফেলেন। তারপর চারপাশে 12টি গর্ত করে 12টি বোতলে তাবিজ বেঁধে 3 বার আজান দিয়ে সেগুলোকে মাটিতে পুঁতে রাখা হয়। আজও মনে হয় হয়তো সব শেষ হয়নি। ভবিষ্যৎ অন্ধকারে এখনো লুকিয়ে আছে কোনো না কোনো আতঙ্ক। আল্লাহ আমাদের সবাইকে এই অশুভ ছায়া থেকে রক্ষা করুন। তো এভাবেই গল্পটা শেষ হলো। ধন্যবাদ ফারুক ভাইকে তার ঘটনার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। কিন্তু আপনারা কিন্তু চাইলে আমাদের কাছে আপনাদের ঘটনা পাঠাতে পারেন। বিভিন্ন রকম প্যারানর্মাল ঘটনা যেগুলো আপনারা কখনো শুনেছেন অথবা ব্যক্তিগত অভিজ্ঞতা, এগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা অবশ্যই আপনাদের ঘটনা প্রচার করব। তো এরপরে যে ঘটনাটি আছে আমি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। একদম বাস্তব অভিজ্ঞতা, একজন গবেষকের নোটবই থেকে সংগৃহীত। 2018 সালের জানুয়ারি মাসের 13 তারিখ আমি মেহরাজ হাসান, একজন বন্যপ্রাণী গবেষক, 3 জন সহকর্মী নিয়ে গিয়েছিলাম বাগেরহাট জেলার একেবারে প্রান্তে অবস্থিত একটি অজানা গ্রামে। গ্রামের নাম শাহবাজপুর। গ্রামের পাশেই বিস্তৃত অন্ধকার গহীন বন। জায়গাটি সুন্দরবনের কিছুটা বাইরে হলেও পরিবেশ ও পরিস্থিতি প্রায় এক। আমাদের গবেষণার লক্ষ্য ছিল নৈশচর প্রাণীদের আচরণ। ক্যামেরা, সাউন্ড রেকর্ডার, হিট সেন্সর, ইনফ্রারেড লাইট সব কিছু নিয়ে আমরা পুরো এলাকা ঘিরে ফেলেছিলাম। গ্রামের মানুষরা আমাদের সাবধান করে দিয়েছিল আর বলেছিল, ভাই রাত্রিরে বনে যায়েন না, ওইখানে কেউ আছে যারে আসলে মানুষ বলে না। আমরা শহুরে বিজ্ঞানীদের মতো হেসে উড়িয়ে দিয়েছিলাম, এটা নিশ্চয়ই লোককথা, হয়তো বাঘ, শিয়াল কিংবা ওল্ড বিলিফ। কিন্তু রাত 2:17 আমাদের হিট সেন্সরে অ্যালার্ম বাজতে শুরু করলো। তাপমাত্রা হঠাৎ করেই কমে গেল 10 ডিগ্রি সেলসিয়াসে। আমরা ক্যামেরার ফুটেজে দেখতে বসলাম। ক্যামেরায় ধরা পড়ল একটি ফ্যাকাশে সাদা অবয়ব, মুখহীন মানুষের মতো আকৃতি, যা মাটিতে না হেঁটে ভেসে ভেসে ক্যামেরার দিকে এগিয়ে আসছিল। পুরো শরীর কুয়াশায় ঢাকা, যেন কোনো দেহহীন আত্মা। আমরা ভেবেছিলাম প্রযুক্তিগত ত্রুটি, কিন্তু পরের দিন রাত 3টা সহকর্মী হাসিব হঠাৎ তীব্র চিৎকার দিয়ে উঠে পড়ল। কাঁপতে কাঁপতে বলল, একটা বৃদ্ধ আমার পাশে, ওর মুখ ছিল না, কেবল একটা গর্ত। সে বলেছিল, তোমরা সময় পার করে দিচ্ছ, ভোর আসার আগেই আমায় ছাড়ো। সেই রাত থেকে
অদ্ভুত ঘটনা বাড়তে থাকে। বন থেকে আসতে থাকে ফিস ফিস আওয়াজ, এইদিকে আয়, এইদিকে আয়, ভোর হইলে আমি আর যাইতে পারবো না। আমরা ভয়ে কিছুই করিনি, তবে ক্যামেরার ফুটেজে দেখা গেল একজন মানুষের ঘুমের মধ্যে বনের দিকে হেঁটে যাচ্ছে, সে আর ফেরেনি। সেই রাতেই আমরা ক্যাম্প গুটিয়ে চলে আসি। ঘটনার 4 বছর পর 2022 সাল। হাসিব এখন খুলনার এক মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি। ডাক্তার সালেহা তানভীর লিখেছেন, হাসিব ভোর, ছাড়ো এবং মুখ শব্দ শুনলেই মাথা ঠুকতে শুরু করে এবং বলে ও আসবে, ও এখনো ঘুমায়নি। আমি ওকে বলি নাই ও আমাকে ছাড়েনি। তার অবস্থা অনেক ভয়ঙ্কর, কিন্তু কিছু অদ্ভুত ব্যাপার হলো তার দেহে কোনো স্নায়ুবিক অসুস্থতা নেই। ও যেন কোনো অদৃশ্য অস্তিত্বের দখলে আছে। হাসিব ঘুমোতে পারে না, মুখ ঢেকে রাখে, কারণ সে বলে ওটা এখনো আমার পাশে বসে থাকে, ও এখনো আমাকে ছাড়ে নাই। 2019 সালের সাক্ষাৎকারে স্থানীয় মৌলভী রাশিদ সাহেব বলেছিলেন, আপনারা যে জায়গায় তাঁবু ফেলেছিলেন ওটা নামহীনদের ঘর। ব্রিটিশ আমলের শেষ দিকে এখানে সমাজচ্যুত জাদুকর কাফেরদের কবর না দিয়েই ফেলে রাখা হতো। তারা কাউকে ডাকে না, তারা চায় কেউ যেন ভোরের আগে পাশে থাকে, কারণ ভোরের আলো মানে তাদের আত্মার মৃত্যু। আপনার বন্ধু সংযোগ পেয়েছিলেন একবার, কেউ ওদের সাথে কথা বললে ফেরানো যায় না। মেহরাজ হাসানের সাক্ষাৎকার 2023 সালের একটি অনলাইন পডকাস্ট। সে বলেছিল, আমি এখনো সেই রাতের কথা ভুলতে পারি না। মাঝে মাঝে ঘুম থেকে উঠে দেখি ঘর অন্ধকার, মনে হয় কেউ জানালার পাশে দাঁড়িয়ে আছে। আমি আজও ক্যাম্পিং করি না, গভীর বনে গেলেই মনে হয় কুয়াশার আড়ালে একটা মুখহীন কিছু অপেক্ষা করছে। সবচেয়ে ভয়ের কথা, এখনো মাঝে মাঝে সেই শব্দ শুনি, তোমরা সময় পার করে দিচ্ছ। এই গল্পটা আমি শেয়ার করেছি কারণ এখনো ভোরের আগে শব্দটা ঘুম ভেঙে দেয়। কেউ যদি শাহবাজপুর যেতে চাও, শুধু একটাই অনুরোধ, ভোর হওয়ার আগেই ফিরে এসো, কারণ ভোরের আগে ওখানে কেউ থাকে। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে প্রথম এপিসোডের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকে আমরা বাছাইকৃত সোশ্যাল মিডিয়া থেকে 2টো ঘটনা আমরা প্রচার করলাম। তো আমরা চাই আপনারাও আপনাদের ব্যক্তিগত যে সকল প্যারানর্মাল বা ভৌতিক ঘটনা আছে বা আপনারা শুনেছেন সে সকল ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেসটা আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা আপনাদের ঘটনা সেখানে পাঠিয়ে দিলে অবশ্যই আপনাদের ঘটনা আমি প্রচার করব। তো আমি একদমই মাত্র শুরু করেছি, যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আর কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর ইনশাআল্লাহ সামনে নতুন কোনো পর্বে নতুন কোনো বাছাইকৃত ঘটনা নিয়ে আমি হাজির হব। আসসালামু আলাইকুম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।